আরণ্যকের সঙ্গে নাচ করে গরিমাকে হারিয়ে ফাইনাল জিতল রোশনাই। সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় যে রোশনাইকেই তো প্রথমে পারফর্ম করার জন্য স্টেজে ডাকা হয়। রোশনাই পারফর্ম দেখে তো জাজদের শুরু করে আরণ্যক এমনকি তুরঙ্গমও অবাক হয়ে যায় যে রোশনাই এত সুন্দর একটা পারফর্ম করে। এরপরে তো জাজেসদের বলা টাইম যে কে হলেন বিজয়ী, প্রতিজ্ঞা সুতার নাকি রোশনাই। জাজেসদের তো একটু সময় লাগে বলে তাই সবার কাছ থেকে একটু টাইম চেয়ে নেওয়া হয়। তারপরে যখন গুরুজি ওখান থেকে যাবে, বাচ্চা তখনই রোশনাই গুরুজির কাছে গিয়ে বলে যে, "আপনার সঙ্গে আমার একটু কথা ছিল। তো একটু যদি কথা বলেন তাহলে ভালো হয়।" তখন রুদ্রপ্রতাপ বলে যে, "হ্যাঁ, অবশ্যই চলুন।" অপরদিকে তো তনুশ্রী আজেবাজে কথা বলে। বলে, "এদিক নেই ওদিক আছে।" ও হয়তো ভাবছে যে ওকে তো কেউ বিয়ে-টিয়ে করবে না, তাই লালনই হয়তো ওর গলায় মালাটা পরাবে। দাদু রেগে যায়। তনুশ্রীকে বলে, "এসব তুমি কি বলছো বলো তো মেজো বৌমা? ওর কি সেই বোধ বুদ্ধি আছে? তাহলেও না এতদিন এই বাড়িতে পড়ে থাকতো না। তাহলে অনেকদিন আগে ওর ব্যবস্থা আমি করে দিতে পারতাম।" তিনি তো খুব কষ্ট পেতে থাকে, মা, মা করে। মৌসুমী তখন বলে, "মা তুমি তো সকাল থেকে কিচ্ছু খাওনি।" জাহ্নবী তখন বলে, "সে নিয়ে চিন্তা করতে হবে না। ওর তো সব স্টক করা আছে আগে থেকেই।" যেটার খুব খারাপ লাগে। জাহ্নবীকে বলে, "তুমি কি বলতে চাইছো? স্টক করা আছে মানে? হ্যাঁ?" জাহ্নবী তখন বলে, "না মানে ও অন্য সময় তো আরো বেশি, বেশি খায়।" দাদু কথাটা শুনে রেগে যায়। জাহ্নবীকে বলে, "তুমি এখন এসব ফালতু কথা কেন বলছো বলো তো? এসব বেকার কথা বলার না এখন কোনো মানে নেই। মেয়েটার জ্বরটা নামছে না সেটা নিয়ে ভাবার কোনো নেই আর আজেবাজে কথা বলে যাচ্ছে।" দাদু তখনই মিনিকে বলে, "ও দিদিভাই দেখো তোমার দাদু তো চলে এসেছে। আর একটু বাদেই তোমার ঠাম্মি পুজো দিয়ে তোমার জন্য প্রসাদ নিয়ে আসবে। আর সেই প্রসাদ খেয়ে তুমি দেখবে একদম সুস্থ হয়ে যাবে।" মিনির মুখে তো সেই একই কথা। মৌসুমীকে বলে, "মা বলছি একটু লালনকে ডাকো না গো।" তনুশ্রী বলে, "এ তো একেবারে জপমন্ত্র হয়ে গেছে। লালন ছাড়া তো মিনি আর কিছু ভাবতেই পারছে না। একজন অবিবাহিত মেয়ে একটা বস্তির ছেলের নাম কন্টিনিউয়াসলি করে যাচ্ছে।" মৌসুমী তখন মিনিকে বলে যে, "চুপ করে একটু ঘুমানোর চেষ্টা করো তো মা। দেখবে আস্তে, আস্তে জ্বরটা কমে যাবে। আমি যে জলপট্টি দিয়ে দিচ্ছি, মাথা যন্ত্রণাটাও কমে যাবে।" মিনি তো তবুও একই কথা বলে যায়। কান্না করতে থাকে। বলে, "মা একটু লালনকে ডেকে দাও না গো। আমি তো বলছি লালন না এলে আমার যে জ্বর সারবে না। তো লালনকে ডেকে দাও না।" মৌসুমীর তো খুবই বিরক্ত লাগে যে মিনি ওর কোনো কথা শুনছে না। অপরদিকে আরণ্যক রুদ্রপ্রতাপজিকে বলে যে, "আপনার সঙ্গে একটা দরকারি কথা বলার ছিল। সেই কারণে আপনাকে সাইডে আনতে হলো। কিছু মনে করবেন না স্যার।" গুরুজি বলে, "না, না আপনি বলুন।" আচ্ছা বলে, "আসলে স্যার আমি রোশনের ব্যাপারে কথা বলতে চাই।" "রোশনের ব্যাপারে এরপরে আপনি কি প্ল্যান করেছেন একটু বলবেন?" গুরুজি বলে, "আপনার রোশনার প্রতি এতটা কনসার্ন দেখে বেশ ভালো লাগছে আমার। দেখুন আমি চাই রোশনাই প্রফেশনালি ট্রেনিং নিয়ে নাচটাকে কন্টিনিউ করুক। রোশনার মতো এত ট্যালেন্টেড ডান্সার না এর আগে আমি একটাও দেখিনি। আর নাচ নিয়ে যদি একবার রোশনা নিজের কেরিয়ারটা তৈরি করে নিতে পারে তাহলে আমার মনে হয় ওকে আর কেউই আটকাতে পারবে না। হ্যাঁ, একটু সময় লাগবে। আর তাছাড়া ওর নিজের সাপোর্টের জন্য নিজেকে একটু উপার্জন করতে হবে। কারণ এই প্রোডাকশনে আগে রোশনাই কাজ করত। কিন্তু এই কম্পিটিশনে যোগদান করার পরেই রোশনাই চাকরিটা চলে যায়। তবুও আমি দেখছি রোশনার যদি কোনো একটা চাকরির ব্যবস্থা করা যায়।" আর্নক শুনেই তো অনেক ধন্যবাদ জানায় গুরুজিকে। আর বলে, "অনেস্টলি স্পিকিং ও যেটা চায় ও যেন সেটাই পায়। আমি আর কিছু চাই না। ও ভালো থাকুক, আনন্দে থাকুক, সুখে থাকুক। ব্যাস এতটুকুই। আর সবথেকে বড় কথা ও যেন নিরাপদে থাকে।" রুদ্রপ্রতাপ বলে, "হ্যাঁ, ঠিকই বলেছেন। কিন্তু এখানে মানুষকে নিজের খেয়াল না নিজেকেই রাখতে হয়।" অর্ণব বলে, "হ্যাঁ স্যার আমি জানি কিন্তু ও না একটু ছেলে মানুষ। আসলে ওকে যে যা বলে ও সেটাই বিশ্বাস করে ফেলে। এটাই হলো আমার ভয়।" অপরদিকে মিনি তো লালন লালন করতে থাকে। জাহ্নবী তখনই মৌসুমীকে বলে, "মা আমি বলছি আপনার মেয়ে না ভালোবেসে ফেলেছে লালনকে।" যেটা তখন চিৎকার করে ওঠে। জাহ্নবী তখন বলে, "আরে বাবা আমাকে বলে কি আছে? আমি যা বলছি একদম তো ঠিকই বলছি।" দাদু তখনই ছোটকে বলে দেয় যে, "এরপর থেকে যেন ওই লালন নামের ছেলেটা আমাদের বাড়িতে আর কখনো না আসে। আর ওকে কোনো কাজ-টাজও দিতে হবে না তোমার।" মেরি তো কাঁদতে থাকে বলে, "তোমরা একটু প্লিজ লালনকে ডাকো না। নাহলে কিন্তু আমি না খেয়ে থাকবো। আর না খেতে, খেতে আমি কিন্তু মরে যাবো। তবুও আমি কিন্তু খাবো না। তাই বলছি একটু তোমরা প্লিজ লালনকে ডাকো না।" অপরদিকে বাদশা কথায়, কথায় গুরুজিকে বলে যে, "স্যার আমি রঞ্জন প্রসাদজির নামে একটা কথা বলতে চাই। মানে ওনার নামে কিছু আলোচনা করতে চাই।" রুদ্রপ্রতাপ জিজ্ঞেস করেছে, "আপনি ওনাকে চেনেন?" বাদশা বলে, "হ্যাঁ।" রুদ্রপ্রতাপ বলে, "তাহলে তো আপনি এটাও জানেন নিশ্চয়ই যে রঞ্জন প্রসাদ কেন এত রোশনাইকে ঘৃণা করে? কেন ওর জীবনটাকে নষ্ট করার চেষ্টা করছে দিনের পর দিন? এই শোয়ে প্রথম দিন থেকেই রঞ্জন প্রসাদ রোশনাইকে নানাভাবে বিপদে ফেলার চেষ্টা করছে। ওর সম্মানহানি করার চেষ্টা করছে যাতে রোশনাই এই শোটা ছেড়ে বেরিয়ে যায়। প্রথম দিনেই তো রঞ্জন প্রসাদ জি রোশনাইকে চিনতে চায়নি। আমি এটা বুঝতে পারছি না এই লোকটা একজন অচেনা মেয়ের জীবনটা কিভাবে কেন নষ্ট করতে চাইছে। আরণ্যক আপনি রঞ্জন প্রসাদের সত্যিটা আমাকে প্লিজ বলুন। ও রোশনাইয়ের সঙ্গে এত শত্রুতা কিসের জন্য?" আরণ্যক বলে, "আমি জানি না আপনাকে এই কথাটা বলা ঠিক কিনা। রোশনাই পর্যন্ত কিন্তু এই কথাটা জানে না। আমি বিনা কারণে আপনাকে ভরসা করে এই কথাটা বলছি। আপনি কাইন্ডলি আমার ভরসাটা রাখবেন।
তখন রুদ্রপ্রতাপ বলে, "ভরসা যখন করেছেন তাহলে বলুন।" বাদশাহ তো তারপরে পুরো সত্যিটা বলে দেয়, বলে, "রোশনাই রঞ্জন প্রসাদের মেয়ে।" রুদ্রপ্রতাপ তো শুনেই পুরো অবাক, বলে, "কি বলছেন আপনি?" বাদশাহ বলে, "সে ইজ আনওয়ান্টেড চাইল্ড।" পাবলিকলি উনি কোত্থাও স্বীকার করেননি। গুরুজি বলে, "কিন্তু কেন? রোশনাই তো ওনার নিজের রক্ত।" বাদশাহ বলে, "আপনার কি মনে হয় রঞ্জন প্রসাদ একজন ইমোশনাল মানুষ? রোশনাইকে নিজের মেয়ে হিসেবে মেনে নিয়েছে? এর পিছনে না বিশাল বড় একটা কাহিনী আছে।" গুরুজি বলে, "আমি শুনছি, আপনি শুধু বলে যান।" বাদশা বলে, "আমি কোথা থেকে শুরু করব আমি নিজেই বুঝতে পারছি না।" সুদর্শনা আন্টি হচ্ছেন রোশনাইয়ের মা আর রঞ্জন প্রসাদজির স্টুডেন্ট ছিলেন। ওনারা দুজনে একসঙ্গে শো করতেন। ইনফ্যাক্ট ওদের সম্পর্কটা বেশ স্ট্রং ছিল। ওদের ফর্মালি বিয়ে হয়নি। কোনো ভগবান, বন্ধু-বান্ধব, রিলেটিভ এসবের কারোর তোয়াক্কা না করে ওরা গান্ধর্ব মতে বিয়ে করে নেয়। আর রঞ্জন প্রসাদজি যখন জানতে পারেন যে সুদর্শনা আন্টি প্রেগনেন্ট, উনি সেই মুহূর্তে বিয়েটা ভেঙে ফেলেন। আর সুরঙ্গমা মুখার্জি মানে গরিমার মা, সে হচ্ছে সুদর্শনা আন্টির দিদি। রুদ্রপ্রতাপ শুনেই তো বলে, "কি বলছো তুমি?" বাচ্চা বলে, "হ্যাঁ, রোশনাইয়ের মাসি। উনিও একজন বড়সড় ডান্সার।" সুদর্শনা আন্টি আর সুরঙ্গমা আন্টির মধ্যে বেশ রাইভেল ছিল। ওরা দুজন দুজনকে কম্পিটিটর মনে করতো দুজনে। আর কম্পিটিশনও চলতো ও দুজনের মধ্যে। ইনফ্যাক্ট সেই সময় গুরুজির কিন্তু খুব নাম ডাক ছিল। আর সুরঙ্গমা আন্টি গুরুজি আর সুদর্শনা আন্টির সম্পর্কটা কিছুতেই সহ্য করতে পারতেন না। ইনফ্যাক্ট উনি অনেক কিছু করেছেন যাতে ওদের সম্পর্কটা ভেঙে যায়। সুদর্শন আন্টিকে তো মারাত্মক অপমান করেছেন। যদিও আমি জানি না ওখানে কি হয়েছিল, কিন্তু আমি এটা শুনেছি। উনি উনার চরিত্রে দোষ দেন এবং রঞ্জন প্রসাদের সঙ্গে সম্পর্কটা একেবারেই উপড়ে ফেলেন। তারপরে উনি বেনারসে চলে যান। আর ওখানে রোশনাই জন্মে গেছিল। কিছুদিন পরে উনি আবার রঞ্জন প্রসাদকে যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু উনি উত্তরও দেন না। সুদর্শনা আন্টি আর রোশনাই দুজনকেই উনি অস্বীকার করেন। গুরুজি শুনে অবাক, বলে, "এসব আপনি কি বলছেন?" বাদশা বলে, "হ্যাঁ, আমি কিছু বানিয়ে বানিয়ে বলছি না। আমি যা জানি আমি সেটাই আপনাকে বলছি। ইনফ্যাক্ট ওদের মধ্যে এমন একদিন অবস্থা হয় যে আন্টি তো সুইসাইড করতে বাধ্য হন। আর এই সব কিছুর জন্য দায়ী ওই রঞ্জন প্রসাদ। আর ওই সব কথাগুলো সুদর্শনা আন্টির একটা চিঠিতে লেখা আছে, যেটা আমার কাছে আছে।" রুদ্রপ্রতাপ বলে, "আপনি এই কথাগুলো রোশনাইকে বলেন কেন?" বাদশা বলে, "আমি কি করে বলতাম? এমনিতেই রোশনাই এতটা ট্রমার মধ্যে রয়েছে। ওকে এত কিছু সহ্য করতে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই ওর এটা জানার অধিকার আছে। কিন্তু আজ সে দিনটা নয়। ও যখন সেটেল হয়ে যাবে, ও যখন লাইফে উন্নতি করবে, তখন আমি নিশ্চয়ই ওকে এই কথাগুলো বলবো। কিন্তু সেটা আজকে নয়।" রুদ্রপ্রতাপ বলে, "রঞ্জন প্রসাদের এই সত্যিটা সবার সামনে আনাটা খুবই জরুরি। সেটা আনবে একটাই মানুষ, রোশনাই। এবার আরণ্যক, তুমি দেখো কিভাবে রোশনাই রঞ্জন প্রসাদের জীবনটাকে শেষ করে আর প্রথম আঘাতটা রোশনাই আনবে।" বাদশা তারপর গুরুজিকে বলে দেয় যে, "ওর সঙ্গে তো আমার এখন আর সেরকম সম্পর্ক নেই। তাই এই কথাগুলো আপনি ওকে প্লিজ বলবেন। আর আপনি ওর একটু খেয়াল রাখবেন প্লিজ স্যার।" রুদ্রপ্রতাপ বলে, "তুমি একদম চিন্তা করো না। আমি ঠিক সময় মতো রোশনাইকে সবটা জানিয়ে দেব।" রুদ্রপ্রতাপ কথায় কথায় জিজ্ঞেস করে, বলে যে, "আচ্ছা আরণ্যক, তুমি তাহলে রোশনাইয়ের কে হও?" আর বাদশা তখন কি বলবে? বলে, "আমি তেমন কিছুই হই না। আমি শুধু বেনারস থেকে রোশনাইকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিলাম। কারণ ওর এরকম অবস্থা ছিল। আরও কিছুদিন আমাদের বাড়িতে ছিল আর তারপরে ও মুম্বাইতে চলে আসে। আপনি বলতে পারেন যে আমি একজন ওয়েল উইশার, ওর ভালো চাই। ব্যাস এইটুকুনি, আর কিছুই না।" আর এখানে আজকের পর্বের আপডেট শেষ হয়। দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।